বন্ধুরা স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই সবাই এই মুহূর্তে খাতা কলম এবং বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে যথারীতি বসে পড়েছো। আমার বিশ্বাস তোমাদের প্রতি। তো তোমাদের পূর্বের দেওয়া রুটিন অনুযায়ী আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার শব্দ ভাণ্ডার নিয়ে কথা বলছিলাম। বিগত দুটো ক্লাস আমি করেছি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের উপরে। আজ করব তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি সে বিষয়ে পরক্ষণে আসছি। তো এই মুহূর্তে তোমরা যারা আছো, এই মুহূর্তে যারা আমার ভিউয়ার হিসাবে আছো, তোমরা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করো, তোমাদের বন্ধুদের জানিয়ে দাও, তোমাদের গ্রুপে শেয়ার করো, তোমাদের পেজে শেয়ার করো, বন্ধুদের মেসেঞ্জারে শেয়ার করো, যারা খুব দ্রুত তারা ক্লাসে সংযুক্ত হয়। তো তোমাদের সবাইকে স্বাগত। আবার অনেকেই ভাবছো না তো এক বালতি স্বাগত, আসলে ব্যাপারটা ঠিক তেমন না। এখানে বালতি দেওয়ার একটা কারণ আছে, কারণ আমরা যে ভাষাগুলো শিখতে চাচ্ছি সেই ভাষার মধ্যে বালতি শব্দটা রয়েছে, এবং সেই বালতি শব্দটা কোথা থেকে কীভাবে আমাদের কাছে এলো সেটাও আমরা জানতে পারবো। তো তারপরে যথারীতি তোমরা আমার পরিচয় জানো, তবুও পুনশ্চ আবার পরিচয়টা দিই। আমার নাম দেবপ্রসাদ মণ্ডল, সহকারী শিক্ষক বাংলা, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, কুয়েট ক্যাম্পাস, খুলনা। তাহলে আজ আমরা পড়তে যাচ্ছি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের তৃতীয় পর্ব। তো এসো বন্ধুরা, আমরা একটু দেখে নিই বাংলা পরিপূর্ণ ব্যাকরণের কয়টি অংশ। 4টি অংশ। আমি বিগত ক্লাসগুলোতেও বলেছি, তারপরেও পুনশ্চ আবার বলি। ব্যাকরণের 4টি অংশ: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্ব। তোমাদের কিন্তু এরকম প্রশ্ন পড়ে, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এই 4টি থাকলো, তাহলে আমি কোনটি দেব? নিশ্চয়ই রূপতত্ত্বের, কারণ এই রূপতত্ত্বের আর একটা নাম আছে শব্দতত্ত্ব। তাহলে আমাদের শব্দ ভাণ্ডার রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা দেখো তো, এদের চেনো? একজন হচ্ছেন রবার্ট ক্লাইভ, আর এই ব্যক্তির নাম আমার লিখে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। তোমরা সবাই জানো সারা বিশ্বের এক অনেক বড় তারকা, উনি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তোমরা অনেকেই ভক্ত আছো, অনেকেই খুব উৎফুল্ল নয়নে তার দিকে তাকিয়ে আছো। খুব স্মার্ট একজন খেলোয়াড়। কোন দেশের জানো তো নিশ্চয়ই? ইয়েস, পর্তুগাল বা পর্তুগিজ। তো একজনকে পাচ্ছি আমরা ইংল্যান্ডের রবার্ট ক্লাইভ, যে ইংরেজরা আমাদের ভারতবর্ষ শাসন করেছিল প্রায় 200 বছর, 198 বছর। আর পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা 1498 সালে আমাদের ভারতবর্ষে আসেন, এবং পর্তুগিজরা প্রথম এদেশে বাণিজ্য শুরু করেছিল, যে কারণে পর্তুগিজ অনেক শব্দ বাংলায় প্রবেশ করেছে। তোমাদের পূর্বেই বলেছি বাংলা ভাষা হচ্ছে উদার। বাংলা ভাষার মনে কোনো কার্পণ্যতা নেই, কোনো দ্বিধাবোধ নেই অন্যকে গ্রহণ করতে, অন্যকে স্বাগত জানাতে। তো পর্তুগিজরা যখন এসেছিলেন, পর্তুগিজে অনেক শব্দ আমাদের আছে, পর্তুগিজে অনেক খাবার আমাদের আছে। তো এই আমাদের আজকের আমরা যে শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে ইংরেজি শব্দ আর একটা হচ্ছে পর্তুগিজ শব্দ। প্রথমে এরা বাণিজ্য করতে আসছিলেন আর দীর্ঘদিন আমাদের শাসন করে গেছে। তো তাদের শব্দ আমাদের বাংলা ভাষাকে কতটা সমৃদ্ধ করেছে, কিভাবে সমৃদ্ধ করেছে, সেই বিষয়টা আমরা আজ আলোচনায় নিয়ে আসব। তো আজকের পাঠ বাংলা ভাষার শব্দ ভাণ্ডার তৃতীয় অংশ, ইংরেজি ও পর্তুগিজ শব্দ। মনে রাখবে আজ আমরা পড়ব ইংরেজি ও পর্তুগিজ শব্দ। ইতিপূর্বে আমরা পড়েছি কি কি, আমরা একটু এখান থেকে দেখে নিই। তোমরা নিশ্চয়ই পাঠ শেষে আমরা কি পাবো সেটা একটু দেখে নিই। আমরা শব্দের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবো। আমরা অবশ্য এই শিখনফলটা এর আগে আমরা অর্জন করেছি, শব্দের শ্রেণী বিভাগটা আমরা জানি। আজ আমরা নতুন দুটো শিখনফল অর্জন করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইংরেজি শব্দের বৈচিত্র্য বিশ্লেষণ করতে পারবে, আর বাংলা ভাষার প্রচলিত পর্তুগিজ শব্দের বৈচিত্র্য ব্যাখ্যা করতে পারবে। তো প্রথম শিখনফল অনুযায়ী আমরা একটু পড়ি, আমরা সারসংক্ষেপটা পড়ি। তোমরা নিশ্চয়ই জানো, আমি পূর্বেও ওটা পড়েছি, তারপরও আমি আবার পড়ি। বাংলা ভাষার গোড়াপত্তনের যুগে সামান্য সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ ভাণ্ডার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে
ক্রমে প্রচুর আরবি এবং ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, আর্যদের আসার পূর্বে এদেশে ছিল অনার্যরা। সেই অনার্য বা এদেশের যারা মানে তোমার আদিবাসী সম্প্রদায় বা নৃগোষ্ঠী সম্প্রদায়, তাদের ভাষাগুলোই হচ্ছে এদেশের দেশি শব্দ, মাত্র 5%। তারপরে মুসলিমরা এলো 1204 সালে, তখন আরবি এবং ফার্সি শব্দ এলো। তারপরে কারা এলো? 1498 সালে পর্তুগিজরা। এই পর্তুগিজরা আসার পরে অনেক ইউরোপিয়ানরা আসছে, ওলন্দাজরা, ডাচরা, ফ্রান্সরা, তারপরে আসছে ইংরেজরা। তো প্রত্যেকটা ভাষার শব্দ বাংলাকে সমৃদ্ধ করেছে। তাই বলছে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর এলো ইংরেজ। আর একটু বিশ্লেষণ করে বললে একেবারে সরাসরি ইংরেজ না, এর আগে কিন্তু ওই যে ইউরোপিয়ানদের মধ্যে কারা এলো? পর্তুগিজরা। ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য ও সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে। বাংলা ভাষার ওইসব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। আমি পূর্বেই বলেছি, কিন্তু বাংলার মধ্যে সেই কার্পণ্যতা কখনোই ছিল না, উদার। বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে, পৃথিবীর বুকে শ্রুতিমধুর ভাষা হিসেবে দ্বিতীয় অবস্থানে গিয়েছে শুধুমাত্র তার উদারতার কারণে। আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ ঘটেছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। আমরা এবার এই জায়গায় চলে আসি। আমরা জানি, আমরা প্রথমে পড়েছিলাম তৎসম শব্দ। এদেশে আর্যরা এলো, তাদের সংস্কৃত ভাষার শব্দকে আমরা তৎসম শব্দ বলেছিলাম। তার থেকে একটু পরিবর্তন হয়ে অর্ধতৎসম, তার থেকে আর একটু পরিবর্তন হয়ে তদ্ভব। আমাদের বাংলা ভাষার শরীরের 60% প্রায় এই তদ্ভব শব্দ। তারপর আমরা দেশি শব্দ দেখেছিলাম, ঢেকি, কুলা, গ্রামগঞ্জ, এগুলো দেখেছিলাম। এটা মাত্র 5%। তার মানে আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেছে। আমরা এখন অবস্থান করছি কোথায়? বিদেশি শব্দে। আজ কী শিখব? ইংরেজি আর পর্তুগিজ। আর গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আরবি এবং ফার্সি। তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে আরবি এবং ফার্সি শব্দ, তো আশা করি তোমরা সেগুলো একটু স্টাডি করেছো বা বাড়িতে পড়েছো। তো যাই হোক, আমি চলে যাই আজ মূল পাঠে। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষীর মানুষ বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। আমি আবার একটু ক্লিয়ার করি। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত এবং বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া রয়েছে পর্তুগিজ, ফরাসি মানে কিন্তু ফ্রান্স, ওলন্দাজ, তুর্কি ভাষায়ও কিছু সংখ্যক শব্দ বাংলায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ বাংলা ভাষায় প্রচলিত আছে। তো আমরা আজকে কি শিখতে যাচ্ছি? দীর্ঘদিন রাজত্ব করে গেছে ইংরেজরা, তাদের শব্দ, আর পর্তুগিজ। তো প্রথমে আমরা ইংরেজি শব্দে চলে যাই। অনেকটা ইংরেজি উচ্চারণে। ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল, এগুলো হচ্ছে ইংরেজি। আর মজার ব্যাপারটা হচ্ছে, তোমাদের অন্য শব্দ একটু অসুবিধা হলেও তো আমরা সহজেই বুঝতে পারি কোন শব্দগুলো ইংরেজি ভাষার থেকে আমাদের বাংলা ভাষায় আসছে। একবারেই আমরা বুঝতে পারছি এগুলো ইংরেজি ভাষার শব্দ, কারণ ইংরেজির সঙ্গে আমাদের সখ্যতা অলরেডি রয়েছে। এবার দেখি যে ইউনিভার্সিটি, আমরা এবার ভিজুয়ালাইজের মাধ্যমে মনে রাখবো। ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ। ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, মনে থাকবে। এগুলো কিন্তু আমি ছন্দ করব না, ইংরেজি শব্দের আমার ছন্দের প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি ইউনিভার্সিটি বিদেশি শব্দ, ইউনিয়ন বিদেশি শব্দ, কলেজ বিদেশি শব্দ। বিদেশি কোন বিদেশি? ইংরেজি। টিন, মনে রাখবা, টিন। নভেল, তো এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলায় আমরা বলি উপন্যাস, কিন্তু নভেল শব্দটাও বাংলায় সরাসরি প্রবেশ করেছে এবং এটা কিন্তু এখন
বাংলারই অংশ। আমরা নভেল বললে এটা যে বলা হবে না যে এটা বাইরের কোনো শব্দ, এটা কিন্তু আমাদের বাংলা ভাষার অভিধানভুক্ত। আর নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, পাউডার, পেন্সিল, ব্যাগ। ফুটবল, স্কুল, মাস্টার, লাইব্রেরি। ফুটবল, স্কুল, মাস্টার, লাইব্রেরি, এগুলো কিন্তু ইংরেজি শব্দ। মনে করে বলতে পারবা না, অসংখ্য ইংরেজি শব্দ বলতে পারবা। ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, অসংখ্য, একেবারে সবগুলোই তোমাদের মনে থাকার কথা। এবার দেখো, এখানে একটা মজার ব্যাপার আছে, পরিবর্তিত উচ্চারণ। আসলে ব্যাপারটা কি জানো, আমরা তো বাঙালি, এদেশে আমাদের বসবাস ছিল। এখন এই যখন প্রথমে এই বিদেশিরা এলো, তাদের শব্দগুলো যখন আমরা উচ্চারণ করতে গেছি, যেমন বিশেষ করে ইংরেজি শব্দ যখন উচ্চারণ করতে গেছি, আসলে তো আমাদের ব্রিটেনের মতো উচ্চারণ হবে না। আমরা এখনও যে ইংরেজিটা উচ্চারণ করি, এটা কিন্তু ওরা বুঝবে না। ওদের ভাষা শুনলেও আমরা কেমন যেন, ইংরেজি জানা মানুষও কিন্তু কেমন যেন বিভ্রান্ত হয়ে যায় যে এটা কি ইংরেজি, এভাবে বলছে কেন। আসলে আমরা আমাদের মতো করে উচ্চারণ করি। তো ওরকম বেশ কিছু পরিবর্তিত রূপ হয়ে গেছে। যেমন অফিয়ম, তো অফিয়ম আমাদের বাঙালি সরল সোজা মানুষ, আরে অফিয়ম না, আফিম, 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 সেই আফিমটাই আমাদের বাংলা শব্দ, মানে পরিবর্তিত রূপে আমাদের বাংলায় এসে ওই আফিমটাই ঠিক। যেমন দেখো, হসপিটাল, হসপিটাল হচ্ছে ইংরেজি শব্দ। এখন আমরা বলি কি, আমরা সরল সোজা বাঙালি, কিসের হসপিটাল, হাসপাতাল, হাসপাতাল। এখন ওই ভুল উচ্চারণটাই, ওটাই কিন্তু আমাদের প্রচলিত শব্দ এবং ওটাই শুদ্ধ শব্দ। দেখবো বড় বড় হসপিটালের সামনে লেখা আছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। হসপিটালের প্রয়োজন নেই, হাসপাতালই কিন্তু এখন ওই ভুলটাই সঠিক হয়ে গেছে আর কি। যেমন বক্স, কিসের বক্স, বাক্স, বাক্স, বাক্সটাই এখন হয়ে গেছে। স্কুল, স্কুল, ওই স্কুলটাই হয়ে গেছে আর কি। এই যে বোতল, আমরা কি বোতল বলি, বলি বোতল, বোতল, এই বোতল দে, এক বোতল পানি দে, বোতল, বোতল, বোতল। এই যে বোটাম, বটম, আমরা কী বলি, বোতাম। এই সবগুলো ভুল উচ্চারণ, কিন্তু বাংলায় এসে ওই ভুলটাই সঠিক, ভুলটাই এখন সঠিক। শুধু তাই না, একটা মজার ব্যাপার আছে, আমরা যে শুধু ওদের শব্দ ভুল উচ্চারণ করে বাংলায় প্রবেশ করাইছি তা না, আমাদের শব্দ বাইরে যেয়ে আবার আমাদের কাছে ফিরে আসছে অন্যভাবে। এই নিয়ে একটা মজার ছোট্ট গল্প বলি, শোনো। পর্তুগিজরা যখন এই দেশে বাণিজ্য করতে প্রথমে এলো, ওরা এর দেশ থেকে অনেক কিছু তো নিয়ে যায়, আবার ওদের দেশ থেকে নিয়ে আসে। তো আমাদের ভারতবর্ষের, তখন তো অবিভক্ত ভারতবর্ষ, ওই দার্জিলিং অঞ্চল টঞ্চল ওই এলাকায় প্রচুর পরিমাণে কমলা লেবু হতো, এখনও হয়। তো এই কমলা লেবু কেমন, গায়ের রং কমলা না? আসলে এই লেবুটার নাম কিন্তু কমলা লেবু না, এর গায়ের রং কমলা, তাই আমরা কমলা লেবু বলি। এর ভালো বাংলা হচ্ছে নারেঙ্গি। জীবনানন্দ দাশের কবিতায় এই নারেঙ্গি শব্দের ব্যবহার আছে অনেক জায়গায়। তো এই নারেঙ্গি, তো যখন ওরা এলো, তো এদেশ থেকে একটা সুন্দর সুস্বাদু ফল খেয়ে দেখছে, বাহ ভালো তো, সুন্দর, তাহলে এটা আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাও। তো ওরা যখন ওই নিয়ে যাওয়া বাণিজ্য করবার জন্য এদেশ থেকে ওটা নিয়েছে, নিয়ে দেখা যাচ্ছে আরও কিছু দূরে যে অন্য একটা অঞ্চলে যে বলছে এটা কি, যখন বিক্রি করতে বলছে যে এটা কী ফল নতুন দেখছি, তো নরেঞ্জো, নরেঞ্জো। তো এই নরেঞ্জোর থেকে উচ্চারণ হয়ে গেছে অরেঞ্জ, অরেঞ্জো, তারপরে অরেঞ্জোর থেকে অরেঞ্জ, সেই অরেঞ্জটাই বাংলা করলে হচ্ছে কমলা। এখন ওই অরেঞ্জটাই ইংরেজি শব্দ, মানে আমাদের এই শব্দ মানে নারেঙ্গি, নরেঞ্জো, অরেঞ্জো, অরেঞ্জ, দেখো কীভাবে পরিবর্তন হতে হতে একটা রূপ নিয়েছে, সেটাই আবার এখন ইংরেজি শব্দ। তো এরকম ঘটেছে আর কি, বেশ কিছু পরিবর্তিত উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এই আফিম, অফিস, স্কুল, বক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি। আমরা একটু ভিজুয়ালের মাধ্যমে দেখি। আফিম, আফিম হচ্ছে এক ধরনের নেশা জাতীয় গাছ, যার পাতার থেকে মানুষ নেশা জাতীয় দ্রব্য তৈরি করে। অফিস মানে আমরা যে দেখছি কোনো একজন ব্যক্তির দপ্তর, যেখানে বসে বা তার অফিস পরিচালনা করেন। স্কুল, আমরা উচ্চারণ করি স্কুল,
SSLL, আর এখানে উচ্চারণ হচ্ছে স্কুল। মানে তোমাদের ধ্বনির পরিবর্তন আছে, এই ধ্বনির পরিবর্তনে এটা কি আদি স্বরগম, মানে পূর্বে একটা স্বরধ্বনি এসে যুক্ত হচ্ছে, এই জন্য একে বলা হয় আদি স্বরগম। এই যে বাক্স, আমরা ভুল উচ্চারণ করছি, বক্স না বলে বাক্স। তারপরে এই যে হাসপাতাল, তুমি দেখো এখানেও লেখা আছে কিন্তু বারডেম জেনারেল হাসপাতাল, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বলা যায় প্রথম সারির হসপিটাল একটা, তো সেখানে কি লেখা আছে হাসপাতাল। এই যে বোতল, বোতল না বলে আমরা কি বলি বোতল, ওই বোতলটাই সঠিক। তো আমরা এটা কিন্তু ভিজুয়ালাইজের মাধ্যমে দেখলাম, আশা করি মনে থাকবে, কারণ এই শব্দগুলো খুব বেশি কঠিন না, আমরা বুঝতে পারি কোনটি বিদেশি শব্দের মধ্যে ইংরেজি কোনটি, আমরা খুব সহজে বোধহয় বুঝতে পারি, আমাদের ইংরেজিটা বুঝতে হয়তো একটু সুবিধা। আর একটা বিষয়, পর্তুগিজরা আমাদের দেশে যখন আসছিলেন, পর্তুগিজরা কিন্তু বাংলায় খুব উপকার করেছে। অ্যাকচুয়ালি পর্তুগিজরাই কিন্তু আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছিলেন। পর্তুগিজরা আমাদের বাংলা ভাষার বাংলায় অনেক, বাংলায় না টোটাল ভারতবর্ষে অনেক ফল এনেছিলেন, যেমন পেয়ারা, আনারস, এগুলো কিন্তু পর্তুগিজ শব্দ এবং পর্তুগিজ ফল। অনেক রকম জ্যাম, জেলি, আচার এগুলো ওরা তৈরি করতে শিখিয়েছিলেন। এবং আমরা প্রতিদিন যে প্রচলিত শব্দগুলো উচ্চারণ করি তার মধ্যে অনেক পর্তুগিজ শব্দ, যেমন বালতি, তোয়ালে, আলপিন, সাবান, প্রচুর শব্দ পর্তুগিজ, দরজা। তা আমরা দেখি কী কী পর্তুগিজ শব্দ আমাদের জন্য দেওয়া আছে। আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। এবার মনে করে দেখো, আমি তোমাদের যখন স্বাগত দিয়েছিলাম তখন কিন্তু একটা বালতির ছবি দেওয়া ছিল, তোমরা আবার অনেকেই ভেবে করছো স্যার বোধহয় আমাদের এক বালতি স্বাগত জানিয়েছে, কিন্তু এই ব্যাপারটা ছিল এই জন্যে। তো আমরা এবার একটু ভিজুয়ালাইজের মাধ্যমে মনে রাখি। এই যে আলমারি, দেখো আমরা হয়তো প্রত্যেক দিন আলমারি শব্দটা অনেকেই ব্যবহার করি আসবাবপত্র হিসাবে, এটা কিন্তু পর্তুগিজ শব্দ। আলপিন, এটাও খুব কমন একটা শব্দ। আনারস, এটাও বোধহয় এই সময়ে আমাদের অনেকের সর্দি জ্বর হচ্ছে বলে অনেকেই, আবার করোনার ভীতি আছে, তো আমাদের এই জাতীয় ফল খাওয়ার কথা বলা আছে। পেয়ারা, সুতরাং পেয়ারা এবং আনারস দুটোই কিন্তু পর্তুগিজদের অবদান, আমরা একবার মনে মনে ধন্যবাদ দেই পর্তুগিজদের। ক্রিস্টিয়ানো রোনালদোকেও ধন্যবাদ দিই। গির্জা, গুদাম, চাবি, গির্জা, গুদাম, চাবি। বালতি, পাদ্রি, পাদ্রি মানে কি খ্রিস্টান ধর্মের প্রচারক বা প্রধান। পাউরুটি, আমাদের যে প্রথম বাংলা ব্যাকরণ লিখছিলেন উনি কিন্তু ছিলেন একজন পর্তুগিজ পাদ্রি, তার নাম ছিল স্যামুয়েল দা আসানসুসাও। এই ভদ্রলোক, তখনও কিন্তু আমাদের বাংলা ভাষার ছাপাখানা ছিল না, বাংলা ভাষার বর্ণ অক্ষরগুলো সজ্জিত ছিল না, তো প্রতিবর্ণীকরণ করে লিখেছিলেন, অর্থাৎ পর্তুগিজ ভাষায় প্রতিবর্ণীকরণ করে, যেমন তোমার মেসেজ লেখো না, আমার AMAR, তোমার TOMAR, এভাবে প্রতিবর্ণীকরণ করে উনি এই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছিলেন। তাহলে বালতি, পাদ্রি, পাউরুটি, বালতি, পাদ্রি, পাউরুটি, এটাও আমাদের খুব কমন খাদ্যদ্রব্যের মধ্যে আছে। এবার একটু মনে করে আমরা বলার চেষ্টা করি, দুটি করে পর্তুগিজ শব্দ, খুব 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 সহজ। বোধহয় চোখ বন্ধ করে অনেকেই বলা শুরু করছে আলমারি, বালতি, তোয়ালে, সাবান, আলপিন, এ ধরনের অসংখ্য শব্দ তোমাদের চোখের সামনে ভিজুয়ালাইজের মাধ্যমে ভাসছে, তাই না? এবার এটা আমরা একটু শর্ট টেকনিকে মনে রাখার চেষ্টা করি। আর একটা বিষয়, আমাদের যে পর্তুগিজ শব্দগুলো বইয়ে আছে, এছাড়াও এখানে আরও কিছু পর্তুগিজ শব্দ আমি দিয়েছি, যেটা তোমাদের ভবিষ্যতে কোনো চাকরি বাকরির পরীক্ষায় বা তোমরা যখন ইন্টারমিডিয়েট পাশ করবে, যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তির যুদ্ধে নামবে, তখন কিন্তু এটা তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা একটু লিখে নাও। গির্জার পাদ্রি গুদামের বড় কামরায়
আলমারির চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি বালতি ভর্তি পাউরুটি আনারস আতা, এই যে আতাও কিন্তু ওদের দেশের, আনারস আতা আচার কাবাব এই সবই পর্তুগিজ শব্দ। আমরা বোধহয় খুব এখন কাবাব পছন্দ করি, তাই না? কাবাব। এবং কেরানিকে দিয়ে ইস্পাতের, এই যে কেরানি ইস্পাত, নিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে ইস্পাতের অন্য বাসনে, বাসন মানে বাসনও কিন্তু পর্তুগিজ শব্দ, বাসনে আলকাতরা এটাও পর্তুগিজ শব্দ। এগুলো তোমাদের অবশ্যই বইয়ে নেই, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি দিয়েছি। আলকাতরা, আলপিন, ফিতা নিয়ে, ফিতা নিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন। এই সাবান আমরা প্রতিদিন ব্যবহারের জন্য লাগে, আর এখন একটু বেশি বেশি লাগছে, আমাদের প্রতি 20 মিনিট অন্তর অন্তর আমাদের হাত স্যানিটাইজ করতে হচ্ছে। সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন। দেখো এখানে কিন্তু শুধু আমাদের বইয়ের কথা ভাবিনি, শুধু আমাদের পর্তুগিজ শব্দের টোটাল মানে আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমি একটু বড় করে লিখেছি, এবং এটা ছন্দে ছন্দে মনে রাখা খুবই সহজ। গির্জার পাদ্রী কুদামের বড় কামরায় আলমারির চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি আনারস আতা আচার কাবাব এবং কেরানিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা আলপিন ফিতা নিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন। ব্যাস ক্লিয়ার। এবার আমরা একটু মূল্যায়নে চলে যাই। তোমরা অবশ্যই মনে করে বলো। খুব সহজ ছিল আজকের পাঠটা, প্রাণবন্ত ছিল এবং সহজ ছিল। গত ক্লাসে একটু কঠিন হয়তো ছিল। আলমারি কোন ভাষার শব্দ? নিশ্চয়ই মনে আছে পর্তুগিজ। টিন কোন ভাষার শব্দ? মনে আছে নিশ্চয়ই ইংরেজি। রূপতত্ত্বের অপর নাম কি? এটা কিন্তু ইম্পর্টেন্স প্রশ্ন। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। চাবি কোন ভাষার শব্দ? তোমাদের নিশ্চয়ই মনে আছে, চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ। পাউরুটি কোন ভাষার শব্দ? নিশ্চয়ই মনে আছে, এটাও পর্তুগিজ শব্দ। এখানে একটু ভুল লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা, পাউরুটি কিন্তু সরি এখানে পাউডার, আমি একটু ভুল উচ্চারণ করেছি। পাউডার হলে ইংরেজি, আর যদি পাউরুটি লেখা থাকতো তাহলে কি হতো? পর্তুগিজ। তো যাই হোক, ভুল পড়ার কারণে আমরা দুটো জিনিস শিখলাম। জানি না নিচে এই প্রশ্নটা আছে কিনা। স্কুল কোন ধরনের শব্দ? নিশ্চয়ই মনে আছে, ইংরেজি কিন্তু পরিবর্তিত ইংরেজি, ইংরেজি পারিভাষিক। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা শুরু করেছিলাম সেটা দিয়ে। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার। ওই যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি। বালতি কোন ভাষার শব্দ? শুভেচ্ছা দিয়েছিলাম প্রথমে, স্বাগত দিয়েছিলাম। বালতি হচ্ছে পর্তুগিজ শব্দ।
এবার একটু বাড়ির কাজটা লিখে নাও। ইংরেজি এবং পর্তুগিজ শব্দের তালিকা তৈরি করো। ইংরেজি ও পর্তুগিজ শব্দের তালিকা তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মনে করো যে প্রতিদিন স্যার এই একটা মাটির ঘর কেন দেয়, এত সুন্দর সুন্দর অট্টালিকা থাকতে একটা এই ঘর কেন দেন? এই ঘরটা দেওয়ার একটা কারণ আছে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা নিশ্চয়ই জানো আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম, উনি বাংলাদেশের কিছুকাল কুমিল্লাতে ছিলেন। কুমিল্লাতে থাকা অবস্থায় উনি এই বাড়িটায় থাকতেন এবং সেই বাড়িটার সেই আদলে সেই রূপটা এখনও অক্ষুণ্ণ রয়েছে। এই বাড়িতে কিছুকাল আমাদের জাতীয় কবি ছিলেন। এই জন্যে তার স্মৃতি বিজড়িত বাড়িকে দিয়েই আমি তোমাদের বাড়ির কাজটা দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।